এভরিডে ইজন্ট সানডে, এই জিনিসটা আপনারা সবাই জানেন। ক্রিকেটের মাঠে এমন কিছু বিরল কীর্তি ঘটে যায় তা কিন্তু আর পুনরাবৃত্তি ঘটে না। যেমন আফগানিস্তানের বিপক্ষে মুম্বাইয়ের মাটিতে গ্লেন ম্যাক্সওয়েল এক পায়ে যে একটা সেঞ্চুরি গড়েছেন, শতাব্দীর সেরা সেঞ্চুরি যাকে বলা হচ্ছে, এটা কিন্তু আর পুনরাবৃত্তি করবে না। এবি ডিভিলিয়ার্স 31 বলে যে একটা সেঞ্চুরি করেছেন, তিনি কিন্তু তার এন্টার ক্যারিয়ারে সেটি আশেপাশে কোনো যেতে পারে নাই। বুম বুম আফ্রিদি 37 বলে যে একটা সেঞ্চুরি করেছেন, তার আশেপাশে তিনি আর যেতে পারে নাই। লাসিথ মালিঙ্গা একবার 4 বলে 4টি উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে ধরাশায়িত করে দিয়েছিলেন ওয়ার্ল্ড কাপের ম্যাচে। সুতরাং বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে মিরাকেল জিনিস। আমরা 5 রানে যে 7 উইকেট হারিয়েছিলাম, এটা কিন্তু শ্রীলঙ্কা যদি আবার চায় কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশও যদি চায় যে আমরা আজকে 5 রানে 7 উইকেট বিলিয়ে দিয়ে চলে আসবো, সেটা সম্ভব না। আমরা ওই দিন 11 জন প্লেয়ার নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা কিন্তু লিটন কুমার দাসকে অনেক বেশি ট্রল করতেছি, এমনকি আমরা চাইতেছি সে জন্য দল থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু উনি কি একাই দেয়? এই জিনিসটাকে আপনারা সমর্থন করেন? আমরা ধরে নিলাম উনি বিগত 8 ম্যাচ যাবত বাজে পারফরমেন্সের ভিতর দিয়ে যাচ্ছেন, কিন্তু আরো যে 10 জন প্লেয়ার ছিল তারা কোন ধরনের পারফরমেন্স দিচ্ছে সেটাকে একবার খেয়াল করেছেন? লিটনকে আমরা বাদ দিলাম, কিন্তু পারভেজ ইমন জীবনের প্রথম ম্যাচে এসে 13 রান করার পর যে একটা গ্লোরি শট খেলে তিনি আউট হলেন, এই শটটাকে আপনি সমর্থন করেন? আমাদের উদীয়মান ক্রিকেটার তৌহিদ, তিনি যে একটা বলে আউট হলেন, কামিলো মেন্ডিস যে একজন পার্ট টাইম বোলার, তার বলে আপনি বোল্ড আউট হয়ে গেলেন, বলই বুঝতে পারলেন না। আমাদের ক্যাপ্টেন মিরাজ যে কিনা স্পিন বল খেলবে ফ্রন্ট ফুটে, আপনি ব্যাক ফুটে এসে খেললেন, খেলার পরে পরিণতি কি হলেন? আপনি এলবিডব্লিউ আউট হয়ে ডাগআউটে ফিরে গেলেন। এই যে জিনিসগুলা, তারপর আমাদের ক্যাপ্টেন শান্ত, মানে সাবেক ক্যাপ্টেন, আপনি এক রানের জায়গায় 2 রান নিতে যে একটা রিস্কের মাঝখানে আপনি দলকে ফেলালেন, নিজেও পড়লেন, আপনি রান আউট হয়ে গেলেন। সবকিছু কিন্তু একটা ম্যাচ হারার জন্য দায়ী। মুস্তাফিজুর রহমান পুরা কোট আপনি করতে পারলেন না, আপনি আনফিট অবস্থায় চলে গেলেন। আমাদের প্রিমিয়াম বোলার তানভীর যে কিনা প্রথম ম্যাচ খেলতেছেন, 4 থেকে 5 ওভার করার পরে আপনি আনফিট হয়ে গেলেন, আপনি বোলিং করতে পারতেছেন না। সবকিছুই কিন্তু একটা ম্যাচ হারার জন্য যথেষ্ট। তো চলুন যাই আজকের মূল বিস্তারিত ভিডিওতে, কিভাবে বাংলাদেশ পরবর্তী ম্যাচটিতে জয়লাভ করতে পারে, কিভাবে শ্রীলঙ্কাকে আমরা ধরাশায়িত করতে পারি, এমনকি আমরা কিভাবে জয়লাভ করতে পারি, মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসি। বাংলাদেশের বোলিং কেমন ছিল? প্রথম যে ওয়ানডে ম্যাচটা আপনারা দেখলেন, আপনারা কি সমর্থন করেন যে এটা 100% ওকে ছিল? আমি সমর্থন করতেছি না ভাই। কারণ কি, 3 জন পেস বোলার এটা কোনোভাবেই যায় না। শ্রীলঙ্কার মাটিতে স্পিন খেলাইতেই হবে। আপনি দেখেন শ্রীলঙ্কার যদি আপনি ব্যাটিং দেখেন, টপ 5 এর মাঝখানে কিন্তু 2 জন অলরাউন্ডার রয়েছে, কামিলো মেন্ডিস এমনকি আসালাঙ্কা, ক্যাপ্টেন আসালাঙ্কা। তারা দুজনেই কিন্তু 10 ওভার বোলিং করার মতো সামর্থ্য রাখে, অন্তত শ্রীলঙ্কার মাটিতে। আপনি বাংলাদেশের যদি টপ 5 খেয়াল করে থাকেন বা টপ 6 খেয়াল করে থাকেন, অন্তত মেহেদী হাসান মিরাজকে পাবেন। কিন্তু মেহেদী হাসান মিরাজও কিন্তু ওই মাপের ক্যালিবারের বলার না। যদি সাকিব আল হাসান থাকতো এটা অন্য বিষয় ছিল। আপনি যদি মেহেদী হাসান মিরাজের বোলিং খেয়াল করে থাকেন, তিনি কিন্তু একটা উইকেটও নিতে পারে না, তার বলে কিন্তু সহজে সিঙ্গেল বের করতে পারছে। আবার যখন 4-6 প্রয়োজন হয়েছে, প্রত্যেক ব্যাটসম্যানই কিন্তু ইজিলি মারতে পারছে। আর তিনি যে ধরনের বোলিং দিচ্ছেন, একদম ব্যাটের সামনে একদম মনে করেন যে হাফ পিচে বোলিং দিচ্ছেন, 4-6 মারার জন্য একদম উপযুক্ত বল ছিল। এখন যদি আমরা তাসকিনের দিকে আসি, দুর্দান্ত বোলিং করছেন ভাই। তিনি যে 4টি উইকেট নিচ্ছেন, দুর্দান্ত। শুরুর দিকে 2টা উইকেট, লাস্টে 2টা উইকেট। এই প্লেয়ারটার জন্য খারাপ লাগতেছে, কারণ গতকালের ম্যাচটি তিনি যেভাবে বলতেছিলেন যে আমি চা খাইতেছিলাম বা আমি একটু ওয়াশরুমে ছিলাম, যাই হোক, আমি আশা করতেছিলাম যে 5-7 ওভার আগে খেলা শেষ হয়ে যাবে, হঠাৎ করে এসে দেখি যে 4-5 উইকেট নাই, মানে তিনি মানতেই পারতেছেন না। তারপরে তানজিদ সাকিব যে 3টি উইকেট নিয়েছেন, দুর্দান্ত বোলিং করছেন। এছাড়া বাকি কোনো বোলারদের কোনো পারফরমেন্স আমি খুঁজে পেলাম না। নতুন যে বোলারটা দলে ঢুকছে তানভীর, তিনি প্রথম যে একটা উইকেট নিছেন, দুর্দান্ত একটি বোলিং করছেন, কিন্তু 4-5 ওভার যাওয়ার পরে কিন্তু তিনিও ইনজুরি কবলে পড়ে গেলেন। কারণ কি, তিনি আনফিট ভাই। এই ধরনের প্লেয়াররা কেন জাতীয় দলে ঢুকে আমি তো বুঝতে পারতেছি না। বা আপনি ম্যাচ প্র্যাকটিস করেন না, বা আনফিট একজন প্লেয়ার আপনি কিভাবে জাতীয় দলে ঢুকে যাচ্ছেন? সিলেকশন কমিটি আপনাদেরকে পরীক্ষা করতেছে না কিনা, সেগুলো আমি বুঝতে পারতেছি না। আমরা জানি শ্রীলঙ্কা খুব হিউমিড জায়গা, খুব উত্তাপের জায়গা, কিন্তু এখানে তো মানুষ খেলে। তো আপনি ওই জায়গায় 10 ওভার বোলিং করতে পারতেছেন না, একজন স্পিন বোলার, আপনার পায়ে সমস্যা হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারতেছি না। মুস্তাফিজুর রহমান আমরা প্রায় ম্যাচেই দেখি তিনি কয়েক ওভার বোলিং করার পরে ইনজুরি কবলে পড়ে যান। কেন ভাই? বিপিএল তো আপনি ইনজুরিতে পড়েন না, আইপিএল তো আপনি ইনজুরিতে পড়েন না, জাতীয় দলের হয়ে যখন খেলেন তখন কিন্তু আপনাদের সমস্যা দেখা যাচ্ছে। আরেকটা ইস্যু আমি না তুললে হচ্ছে না, সৌম্য সরকার, আমরা জানতাম তিনি ইনজুরি কবলে পড়েছেন, কিন্তু গতকালকে আমি দেখতে পেলাম তিনি বিমান দিয়ে চলে যাচ্ছেন দুবাইতে, নাকি অন্য কোনো জায়গায় গ্লোবাল টি20 লিগ খেলার জন্য। রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলবেন। গত সিজনে তিনি দুর্দান্ত খেলেছিলেন। এখন ক্লাব যে দেশের থেকে বড় হয়ে যাচ্ছে, এটাই আপনারা কোনভাবে দেখতেছেন? আমরা তো এই প্লেয়ারটাকে অন্তত দলে পাইলে তিনি অন্তত 2-3 ওভার বা 4 ওভার 5 ওভার বোলিং করতে পারতেন। এমনকি তিনি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিলেন, তিনি ওপেনিংকে একটু সামলাইতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন ক্লাব যে বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কোন ধরনের পরিবর্তন আপনারা আশা করতেছেন, সেই জিনিসটা একবার চিন্তা করছেন? দেখেন, শামীম পাটোয়ারি কি দলে ঢুকানো যায়? আমি বলবো 100% ঢুকানো যায়। কারণ কি, তিনি আপনাকে একটা বোলিং এর অপশন এনে দিবে। এখন কাকে বাদ দিবেন? গত ম্যাচের পারফরমেন্স যদি দেখেন, তৌহিদ একদম বাজে খেলছে,
এমনকি লিটন বাজে খেলছে। মিরাজ যেহেতু ক্যাপ্টেন, মিরাজকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই দুজন থেকে তো একজনকে অবশ্যই আপনাকে বাদ দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো অপশন তো আমি অন্তত চোখে পাচ্ছি না। আর তিনজন পেস বোলার তো নিয়ে খেলার কোনো সুযোগ নাই। দেখেন মুস্তাফিজ যেহেতু গত ম্যাচে একটু আনফিট অবস্থায় রয়েছে, এখন তিনি কি 2 দিনের মাঝখানে 100% ফিট কিনা সেটা কিন্তু আমার বোধগম্য না। এই অবস্থায় আমি বলবো যে রিশাদ হোসেন বাংলাদেশের প্রিমিয়াম বোলার। দেখেন হাসারাঙ্গা কিন্তু দুর্দান্ত বোলিং করছে, লেগ ব্রেক বোলার। তিনি যদি এখন রিশাদ হোসেন যদি জাতীয় দলে ঢুকে যায়, মানে আজকের ম্যাচে যদি দলে ঢুকে যায়, তখন কিন্তু দলটা একটু অন্যরকম দেখায়। কেমন করে তানভীর আর রিশাদ দুজনের 20 ওভার, আর মেহেদী মিরাজের এখান থেকে ধরেন 10 ওভার 30 ওভার, আর দুজন পেস বোলার তাসকিন আর হচ্ছে তানজিম। সুতরাং বুঝতেই পারছেন এটা হচ্ছে আমার প্লেইং 11 একটুখানি পরিবর্তন। এখন আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন আমরা আসলে কাদেরকে মিস করতেছি, একবার কি চিন্তা করতে পারতেছেন? আমরা আসলে মিস করতেছি সাকিব আল হাসান, যে কিনা ব্যাট করতে পারে, যে কিনা বল করতে পারে। আমরা মিস করতেছি মাহমুদুল্লাহ, যে কিনা লাস্টে ফিনিশিং দিতে পারে, ধরে খেলতে পারে, বল করতে পারে। এমনকি মিস করতেছি এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রহিম, যে কিনা স্পিনিং ট্র্যাকে এক প্রান্ত আগলে ধরে রাখতে পারে। এই ধরনের প্লেয়ারের চলে যাওয়ার কারণে কিন্তু আমরা হঠাৎ করে একদম মানে খাদে পড়ে গেছি। বিষয়টা এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের ব্যাটিং অর্ডারটা কিরকম হতে পারে, কিংবা আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা কি হতে পারে, সেটা সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? আমি যেটা বলতে চাই, দেখেন মেহেদী মিরাজকে আপনি 4 নম্বরে পাঠিয়ে দেন, তিনি 4 নম্বরে ব্যাটিং করুক, এর উপরে তো আর পাঠানো যাচ্ছে না। আর যদি আরো শাফলিং করতে চান, তাহলে পারভেজ জীবনের জায়গা থেকে ওপেনিং এ পাঠিয়ে দেওয়া যায়, পারভেজ জীবনকে মিডল অর্ডারে খেলান। এই একটা পরিবর্তন আপনি করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে উইকেট তো তেমন বেশি একটা আপনি করতে পারবেন না, কিন্তু স্ট্রাইক রোটেশন খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে। আপনি যদি ব্যাক ফুটে পড়ে যান, ব্যাক ফুটে পড়ে গেলে কিন্তু স্পিন বলকে আপনি ট্র্যাপে পড়ে যাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন, যদি তারা ব্যাটসম্যানরা যদি ফ্রন্ট ফুটে খেলে, এমনকি একটু ধরে সয়ে খেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কন্ডিশন রিড করতে হবে। কন্ডিশন এমন একটা জিনিস, আর উইকেট পড়ে গেলে আপনি যখন বুঝতে পারেন যে উইকেট পড়ে গেলে আমাকে ধরে সয়ে যদি না খেলেন, তখন কিন্তু আপনি ম্যাচ থেকে ছিটকে পড়ে যাবেন। আর মেহেদী মিরাজ ক্যাপ্টেন হওয়ার পরে আপনার যে বাড়তি একটা দায়িত্ব নিতে হবে, সেই জিনিসটা যদি আপনার মাঝখানে না থাকে, তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা। আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে শুভমন গিল কিন্তু টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তিনি কিন্তু এখন আছেন ইংল্যান্ড সফরে, তিনি কিন্তু ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি করে ফেলছেন। একটা তিনি করেছেন 147, দ্বিতীয় টেস্টে তিনি করে ফেলেছেন 260-এর উপরে। সুতরাং বুঝতেই পারছেন রেসপন্সিবিলিটি এমন একটা জিনিস আপনাকে গ্রহণ করতেই হবে। দেখেন শুভমন গিল যেভাবে ব্যাটিং করতেছেন, আমার মনে হচ্ছে তিনি দুর্দান্ত রেকর্ড করে ফেলবেন। যেখানে 4 নম্বরে ব্যাটিং করে সচিন টেন্ডুলকার এমনকি বিরাট কোহলি কেউই কিন্তু 260-এর মতো রান কিন্তু কেউ করতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন শুভমন গিল কিন্তু তিনি আপ টু মার্ক ব্যাটিং করতেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে খেলায় পার্টনারশিপ সম্পর্কে জানতে হবে, বোলিং পার্টনারশিপ জানতে হবে। মানে দুজন বলার কিভাবে মিলেমিশে বল করা যায়, একজন কিভাবে অ্যাটাকিং বল করবে, আরেকজন কিভাবে উইকেট নেওয়ার চেষ্টা করবে, সেটা আমাদেরকে জানতে হবে। আরেকটা কথা হচ্ছে কিভাবে ব্যাটসম্যানদের মাঝখানে বড় পার্টনারশিপ করা যায়, কিংবা শর্ট পার্টনারশিপ করা যায়, 60, 70, 80 এই ধরনের পার্টনারশিপ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই জিনিসটার মাঝখানে যদি আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি, তখন কিন্তু যে কোনো দলের পক্ষে কিন্তু আমরা ভালো খেলতে পারবো। এখন চলুন যাই আজকের ম্যাচে বাংলাদেশ দলটা কেমন হতে পারে। আমার দৃষ্টিতে কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার সাথে একমত না হন, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। 1 নম্বর তানজিদ হাসান, 2 নম্বর মোহাম্মদ নাইম, 3 নম্বর শান্ত, 4 নম্বর মেহেদী মিরাজ, 5 নম্বর তৌহিদ হৃদয়, 6 নম্বর শামীম হোসেন, 7 নম্বর জাকির আলী, 8 নম্বর রিশাদ হোসেন, 9 নম্বর তানভীর ইসলাম, 10 নম্বর তাসকিন আহমেদ, 11 নম্বর তানজিম হাসান সাকিব। আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু মোহাম্মদ নাইমকে দলে ঢুকাইছি, পারভেজ জীবনকে আমি দল থেকে বের করে দিয়েছি। কারণ কি, এই একজন প্লেয়ার যে কিনা 7,000 টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করতো। কারণ কি, নিজেকে ইমপ্রুভমেন্টের প্রয়োজন, নিজের স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন। এখন এই প্লেয়ারটাকে যদি সুযোগ দেওয়া না হয়, আপনি কখন তাকে সুযোগ দিবেন? তার বয়স যখন 35 হয়ে যাবে, তখন তাকে সুযোগ দিবেন? এটা তো কোনোভাবেই কাম্য না। এখন তাকে সুযোগ দেন, দেখেন সে কোন ধরনের আউটপুট নিয়ে আসতে পারে। আপনাদেরকে এমনকি তো 1 ম্যাচ সুযোগ দিচ্ছেন, কিন্তু ওই ধরনের আউটকাম দিতে পারে নাই। তো এখন আমি কিন্তু আবার 4 নম্বরে নিয়ে আসতে মেহেদী মিরাজকে। কারণ কি, তিনি কিন্তু 6 নম্বরে এসে ওই ধরনের ব্যাটিং করতে পারতেছে না। যেহেতু লিটন কুমার দাসকে আমি দল থেকে বের করে দিচ্ছি, তার জায়গায় আমি তাকে সরাসরি ঢুকাই দিলাম। আর নিচে আমি শামীম পাটোয়ারিকে দলে ঢুকাই দিচ্ছি। তিনি কিন্তু আপনাকে আবার একটা বোলিং এর অপশন এনে দিবে। আরো নিচে যদি আসেন, আমি রিশাদ হোসেনকে দলে ঢুকাইছি। কারণ কি, প্রপার লেগ ব্রেক বলারের প্রয়োজন বা স্পিন বলারের প্রয়োজন। আপনি শ্রীলঙ্কার মতো জায়গায় 3 জন পেস বলার কখনোই খাটে না। হ্যাঁ, খাটতো কোন সময়, যদি সমস্যাকর দলে থাকতো, তিনি কিন্তু অ্যাজ এ মিডল অর্ডারে তিনি বল করতে পারতেন। কারণ কি, তিনি অলরাউন্ডার হিসেবে খেলতেন, অ্যাজ এ জেনুইন ব্যাটসম্যান হিসেবে খেলতেন, প্লাস অলরাউন্ডার হিসেবে দলে খেলতেন। কিন্তু জেনুইন পেস বোলার হিসেবে 3 জনকে এখানে কোনোভাবেই কাম্য না। সুতরাং বুঝতেই পারছেন, আমি কিন্তু দলের প্রয়োজনে কিছু পরিবর্তন করছি। এখন শ্রীলঙ্কান দলটি কেমন হতে পারে আজকের ম্যাচে, চলুন যে শ্রীলঙ্কান দলটিকে একটু সাজিয়ে আসি। 1 নম্বর প্রাথম নিশাঙ্কা, 2 নম্বর নিশান মাদুশঙ্কা, 3 নম্বর কুশাল মেন্ডিস, 4 নম্বর কামিন্ডো মেন্ডিস, 5 নম্বর আসালাঙ্কা, 6 নম্বর জারিত লায়নাগে, 7 নম্বর ওয়ালালাগে, 8 নম্বর হাসারাঙ্গা, 9 নম্বর মহেশ থিকসানা, 10 নম্বর এস এম মালিঙ্গা,
11 নম্বর দিলশান মাদুসঙ্কা। আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু ওয়ালালাকে দলে ঢুকাই দিচ্ছি, কারণ কি শ্রীলঙ্কা কিন্তু চাইবে যে আরেকজন এক্সট্রা স্পিনার দলে ঢুকানো হোক। এমনকি আমি নিচে মাদুসঙ্কাকে দলে ঢুকাইছি। ওই দিন কিন্তু ফার্নান্ডো ভালো বোলিং করতে পারে নাই। আপনারা যদি খেয়াল করে দেখেন এই একমাত্র বোলার ছিলেন শ্রীলঙ্কার টিমে যে কিনা তার ইকোনমি 6-এর উপরে ছিল। সুতরাং বুঝতেই পারতেছে শ্রীলঙ্কা কোনো রিস্ক দেবে না, তারা মাদুসঙ্কাকে দলে ঢুকাই দিবে, এমনকি ওয়ালালাকে দলে ঢুকাই দিতে পারে, কারণ তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান প্লাস হচ্ছে ভালো বোলিং করতে পারেন। তিনি কিন্তু ডানাতে বোলিং করতে পারেন, তিনিও কিন্তু বামাতে বোলিং করতে পারেন। এক আশ্চর্য লীলা ভাই, দেখেন শ্রীলঙ্কায় একমাত্র দল এখন বর্তমানে তার কাছে দুজন স্পিনার রয়েছে যে কিনা ডানাতে বল করতে পারে, সে কিনা বামাতে বল করতে পারে। কামিন্ডো মেন্ডিস একজন, ওয়ালালাকে আরেকজন। সুতরাং বুঝতেই পারছেন দলটা কিন্তু অত্যন্ত স্ট্রং। এখন শ্রীলঙ্কা কোন ধরনের পিচ বানায় সেটা হচ্ছে একটা দেখার বিষয়। যেহেতু গত ম্যাচ তারা বুঝতে পারছে যে আমরা স্পিনে দুর্বল, তা আমরা আশা করতে পারি তারা স্পিন অ্যাটাকটা আরো বেশি শক্তিশালী করবে এবং পিচটাকে এমন করবে যেন পিচ থেকে টার্ন পাওয়া যাচ্ছে। এখন বাংলাদেশ কিভাবে ব্যাটিং করবে? বাংলাদেশের উচিত ফ্রন্ট ফুটে ব্যাটিং করা, এমনকি এমন ধরনের কোনো রিস্কি শট যেন না খেলে, বিশেষ করে তানজিদ যে কিনা বাংলাদেশের প্রিমিয়াম ব্যাটসম্যান তামিমের জায়গায় যে কিনা সুন্দর করে খেলতেছেন, এখন তার উচিত 60-এর জায়গায় ইনিংসটাকে 120-এ নিয়ে যাওয়া। কারণ কি আমাদের তো মিডল অর্ডারটা জানেন যে কলাপসের মাঝখানে আসি, আমরা ওই ধরনের কোনো ভালো রান করতে পারতেছে না। তৌহিদ ফর্মে নাই, লিটন ফর্মে নাই, এমনকি মিরাজ ফর্মে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন শুধুমাত্র জাকির আলীর নিচে ফর্মে রয়েছে। যেহেতু শামীম পাটোয়ারিকে দলে ঢুকাই দিচ্ছি, শামীমও কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। জাকিরকে যদি 5 নম্বরে প্রমোট করা যায়, এমনকি তৌহিদকে যদি 6 নম্বরে দিতে পারেন, সেটাও কিন্তু তেমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এখন আপনারা আপনাদের মতামত একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে আমি আশাবাদী বাংলাদেশ অন্তত এই ম্যাচটা জয়লাভ করবে, যে কোনো মূল্যে তারা জয়লাভ করতে চাইবে। কোনোভাবেই শ্রীলঙ্কাকে আজকে জয় হতে দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের মতামতটা আপনারা কমেন্টস করে জানান। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা।